এটা তো মরিচার দম বন্ধ হয়ে যাচ্ছিল দাম বাড়াতে না পারার জন্য, সুযোগ পেয়েছে দাম বাড়িয়ে দিয়েছে এবং এটা বাড়াবে। এরা হচ্ছে জনবিরোধী সরকার। প্রথম কথা হচ্ছে দাম বাড়ালে চাহিদা কমে, এরকম কোনো রেকর্ড পৃথিবীতে নেই। যেহেতু মানুষের দরকার, এই জিনিসগুলো মানুষ কিনবে, সেই জন্য দাম বাড়াচ্ছে। উল্টো দিকে আদানি আম্বানি যেমন পুঁজিপতিদের, তাদের কিন্তু ছাড়ের যে মেলা, প্রতিবার তাদের লোন মুকুব করা, তাদের সাহায্য করা, বিভিন্ন প্রজেক্টে সরকারের টাকা, জনগণের টাকা তাদেরকে দিয়ে দেওয়া, এটা কিন্তু চলছে। আমরা যেন বারবার বলছি যে এই সমস্ত যারা পুঁজিপতি আছে তাদের উপরে 1% ওয়েলথ ট্যাক্স লাগাও এবং সেই টাকা দিয়ে জনগণের যে দৈনন্দিন যে সমস্ত সমস্যা আছে সমস্যা সমাধান করো। সমস্ত রকমের যে 1% ওয়েলথ ট্যাক্স, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, সারা পৃথিবী জুড়ে দাবি যে ধনীদের উপরে 1% সম্পত্তি কর লাগাও এবং সেই টাকা দিয়ে জনগণের গরিব মানুষকে ভর্তুকি দাও। আজকে সরকার কি করছে? জনগণের থেকে টাকা তুলছে, আদানি আম্বানিকে ভর্তুকি দিচ্ছে। আমরা এই ব্যবস্থা অবসান চাই, সেইটাই মেয়ে দিব। পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই কোনো সময় সহজ নয়, এই লড়াই সবসময় কঠিন এবং পুঁজিপতিরা আজকে ফ্যাসিবাদকে সঙ্গ দিচ্ছে, ধর্মীয় উস্কানিকে সঙ্গ দিচ্ছে, তারা হিন্দু মুসলমান বিবাদের জন্য তারা পয়সা দিচ্ছে। এটা ভারতের একটা দুঃখের দিন যে আজকে ভারতবর্ষের পুঁজিপতিরা যারা জনগণের টাকা ভর্তুকি পাচ্ছে, তারা আজকে ভারতবর্ষে মুসলিম, দলিত, আদিবাসীদের অত্যাচার করার জন্য, উচ্ছেদ করার জন্য তাদেরকে তারা টাকা দিচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। ফলে পুঁজিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চিরকালই কঠিন ছিল। এই কঠিন লড়াই মানুষ দেশে এসে লড়েছে, এটাই পৃথিবীর ইতিহাস। এই লড়াই লড়বো এবং আমরা জিতবো। সব দাবিতে অত্যাচার, বিজেপি সরকারের অত্যাচারের আমরা যদি না বেরোই তো জানতেই পারবে না কিছু, না মানুষকে জানানোর জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের পথে এই বিষয়ে তো বলার কিছু নেই, কিছু তো আমাদের হাতে নেই, মানুষের সাধারণ মানুষের হাতে কিছু নেই। সবই বিজেপি সরকার যা করবে সেটাকে মেনে নিতে হবে, না হলে আজকে হঠাৎ করে এলপিজির দাম এত বেশি বেড়ে গেছে যার জন্য সবকিছুর উপর এফেক্ট হয়েছে। এইটা তো সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে। তাছাড়াও আরো অনেক ঘটনা আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব বিস্তার করে। সেই জিনিসগুলো আমাদেরকে তো না বললে, মানুষকে না জানালে, আমরা সাধারণ মানুষ যারা যারা বাড়িতে থাকে তারা তো কিছুই জানতে পারছে না, তাই না? তো তাদেরকে জানাবো কি করে? আমরা জানলে তো তবে কি আমরা বাড়িতে বলবো, আর আমরা যদি না জানতে পারি তাহলে আশেপাশের লোকদের বলবো কি করে? সেই কারণে আমাদের রাস্তায় বেরোনো, যে কিছু অন্তত শুনি, কিছু অন্তত জানি, বুঝি। এইসব কারণে আমরা মূলত ন্যাশনাল হকার ফেডারেশন এবং হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই প্রোগ্রামটা করছি। আমরা আজকে এখান থেকে যে বার্তাটা দিতে চাই যে আমাদের বিভিন্ন বন্ধু সংগঠন থাকে তো, বা বন্ধু মনে করি যাদেরকে, আমরা তো মূলত হকারদের সংগঠন, কিন্তু একই সঙ্গে নয়ডাতে, মানেসারে, গুড়গাঁওতে, সেখানে যেসব গাড়ি কারখানাগুলো রয়েছে, মানেসারে এর আগে মারুতির গাড়ি কারখানায় বিশাল বড় আন্দোলন হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সেখানে মালিক পক্ষ যেটা করেছে, সরাসরি রোবট নিয়োগ করে বিশাল রকমের একটা ছাঁটাই করেছে। এই ধরনের খবরগুলো আমরা যেগুলোকে গদি মিডিয়া বলি, সেখানে কোনোদিনই দেখতে পাবেন না। তো মানেসারে ওই আন্দোলনের একটা প্রভাব রয়ে গেছে। এখন এই মুহূর্তে নয়ডা, গুড়গাঁও, মানেসার এই সমস্ত অঞ্চলটাতে প্রচুর এসইজেড রয়েছে, যেগুলোকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন। সেই স্পেশাল ইকোনমিক জোন গুলোতে এই যে আজকে আমরা 1 মেতে আন্দোলন করছি বা আমাদের কথা রাখছি, এটা আমাদের অধিকার, কিন্তু নয়ডা, গুড়গাঁও বা মানেসারে এই অধিকারটা প্র্যাকটিস করা যায় না, কারণ সেগুলো এসইজেড। সেখানে সরকার মালিক পক্ষকে বিশেষ সুবিধা দিয়ে রাখে, কাজেই সেই জায়গা থেকে ওখানে শ্রমিকরা খুব সামান্য দাবি করছে যে তাদের যে কর্মদিবস, তাদের যে কাজ করার সময়, সেটা স্বাভাবিক হোক, যেটা ছিল 8 ঘন্টা, এবং তাদের যে মাইনে, যদি তারা ওভারটাইমও করে তাহলে স্বাভাবিকভাবেই তাদেরকে বেশি টাকা দিতে হবে, এটা খুব স্বাভাবিক দাবি। কিন্তু সেখানে আমরা দেখছি যে তাদের যে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যে সেখানে প্রায় 10 বছরের বেশি সময় ধরে সেখানে শ্রমিকদের মাইনে হচ্ছে 12,000 টাকা, 13,000 টাকা, এবং এটা একই থেকে গেছে। এটা মূল্য বৃদ্ধি হচ্ছে, এখন এলপিজির ক্রাইসিস আছে, তার মধ্যে কোনো ইন্টেনসিভ নেই, কোনো ছাড় নেই, ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা নেই। কাজেই এক অর্থে
ওখানকার শ্রমিকরা একটা আগুনের উপর বসেছিল এবং তারা ফেটেছে। সুতরাং মানে রাষ্ট্রের যেটা কাজ, যে শ্রমিক ও মালিকের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ জনতার অধিকার সুরক্ষিত করা, সেটা সেখানে আমরা করতে দেখছি না। যোগী আদিত্যনাথের সরকার, হরিয়ানার সরকার, তারা সরাসরি সেখানে পুলিশ নামিয়ে যে ভয়ানক নির্যাতন করছে, আপনারা ক্যারাভান পত্রিকার একটা ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন। প্রায় 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিটের একটা ভিডিও, যেখানে মহিলারা বলছেন যে পুলিশ যখন মারছে তখন কিন্তু ছেলে মেয়ে দেখে মারছে না। অর্থাৎ যে মহিলা শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গেও নৃশংস ব্যবহার করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই এলাকাগুলোতে অনেক নন অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক নয়, তারা আসলে শিশু শ্রমিক, তাদেরকে কাজ করানো হচ্ছিল। এবং স্বাভাবিকভাবেই যখন সংঘর্ষগুলো হয়েছে, যখন বিরোধিতাগুলো হচ্ছে, তারাও রাস্তায় ছিল। আজকে সেই বাচ্চাদের পুলিশ গায়েব করে দিয়েছে। পুলিশ তাদেরকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে এ কথাটা তারা সাফারারদের পরিবারকে বলতে পারছেন। এইটা গেল নয়ডা। এবং উড়িষ্যার সিজিমালি পাহাড়ের ঘটনাটা তো খুবই খারাপ। এখানে আপনারা শুনলেও সেখানে বক্সাইট আছে। এই জায়গা থেকে উড়িষ্যাতে বহুদিন ধরেই বেদান্ত, তাদেরকে সব সরকারের আমলেই তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, আদিবাসী মানুষকে দেওয়া হয় না। কিন্তু আমরা একটা জিনিস খুব শক ফিল করছি যে ওখানে একটি হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে যেসব আদিবাসী মহিলারা অ্যারেস্ট হয়েছিলেন আন্দোলন করার জন্য, তাদের সিজিমালি পাহাড় বাঁচানোর জন্য বেল দেওয়া হয়েছে তাদের। খুব ভালো কথা। কিন্তু তাদেরকে কি শর্তে বেল দেওয়া হয়েছে? বেলের শর্ত, এবং এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলছে না, এটা সরাসরি হাইকোর্ট বলছে। বেলের শর্ত হচ্ছে তাদেরকে পুলিশের জামা কাচতে হবে, পুলিশের কাপড় কাচতে হবে, পুলিশের বাসন মাজতে হবে এবং থানা পরিষ্কার করতে হবে। আপনি বুঝতেই পারছেন যে যেহেতু তারা আদিবাসী মহিলা, তাদের দিকে এই বায়াসটা অত্যন্ত বেশিভাবে কাজ করছে। নইলে আমরা তো কাউকে শাস্তি দেওয়ার জন্য বাসন মাজা, কাপড় কাচার কাজ দিই না। কেন দিচ্ছি আমরা? তার মানে আমাদের মনের মধ্যে জাতি সম্পর্কে, জাত সম্পর্কে যে ভয়ানক খারাপ জিনিসগুলো রয়ে গেছে, সেগুলো এখন হাইকোর্টেও আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যা রাজ্য সম্পূর্ণ রকম ভাবে হিন্দুত্ববাদী রাজনীতির খপ্পরে পড়ে গেছে। সেখানে পুলিশ এবং হাইকোর্ট সরাসরি মনুবাদী কথা বলছে। তারা আদিবাসী মহিলাদেরকে কেবলমাত্র জায়গা পরিষ্কার করার উপকরণ হিসেবে ভাবছে। এটা খুব ভয়ানক প্রবণতা। এই দুটো দাবি নিয়েই আজকে এই প্রতিবাদ সমাবেশ। আমাদের দেশের 80% মানুষ শ্রমিক। আমাদের দেশের 80% মানুষ আদানি নয়। আমার দেশের 80% মানুষ আম্বানি নয়। আমি কিন্তু শ্রমিক অর্থে বলছি, যারা শুধু কারখানায় কাজ করেন বা যারা অফিসে কাজ করেন তাদের কথা নয়, তারাও একটা ছোট অংশ। কিন্তু ধরুন হকাররা এখানে আছেন, তারা তো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ঠিক আছে? তারা বহু লড়াই করে নিজেদের জন্য আইন পেয়েছিলেন 2014 সালে। কাজে এই অধিকারগুলো কেউ আমাদের হাতে তুলে দেয়নি। সুতরাং ভোট ব্যাংক হিসাবে আলোচনা করার ব্যাপারটা বরং কমে গেছে। আজকে কোথায় কোন সরকার শ্রমিকদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে? কোথাও করছে না। সকলেই হয় বিভিন্ন ধর্মীয় বর্গে ভাগ করে ভোট ব্যাংকের কথা বলছে, জাতির বর্গে ভাগ করে কথা বলছে। কাজেই আমি তো মনে করি যে শ্রমিকদের ক্ষেত্রে, বিশেষত মহিলা শ্রমিকদের উপর, আপনি যদি এখানে মহিলা হকারদের সঙ্গে কথা বলেন, এই যে ভয়ানক যে আবহাওয়া রয়েছে তার মধ্যে তারা কাজ করছেন, তাদের কথা বলতে কেউ আসে না। তাদেরকে যদি সত্যি সত্যি ভোট ব্যাংক হিসাবে ট্রিট করা হতো, তাহলে তাদের কথা কেউ ভাবতো। তাদের কথা আজকেও কেউ ভাবে না। সুতরাং আমাদের বারবার এই কথাগুলো বলা দরকার আছে, যাতে আমি চাই যে যে কোনো সরকার যেই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় না থাকুক, যে কোনো রাজনৈতিক দল, তাদেরকে শ্রমিকদের ভোট ব্যাংক হিসাবেই ভাবতে হবে। কারণ এদেশের 80% মানুষ শ্রমিক। উড়িষ্যার আদিবাসীরা বেদান্ত মতো বড় কোম্পানির সাথে লড়াই করছে। আপনাদের এই আন্দোলনটি কতটা? আমরা তো সেই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। এবারে আমাদের উড়িষ্যাতে সংগঠন আছে, সেখানকার হকাররা এই মহিলাদের পাশে দাঁড়াবেন, তারা এরকমই মিছিল মিটিং করবেন। আইনি সহযোগিতার প্রয়োজন হলে তারা যদি মনে করেন যে আমাদের আইনি সহযোগিতার প্রয়োজন আছে, আমরা সাহায্য করব। ওই তো বললাম, আমরা যেহেতু শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, কাজেই আমাদের এটা কর্তব্য যে সে হয়তো আমার রাজনৈতিক বর্গের শ্রমিক নয়, কিন্তু তারপরেও তার পাশে আমাকে দাঁড়াতে হবে, কারণ সেও শ্রম দেয়, আমার মানুষজনও শ্রম দেন। কাজেই আমরা এটা বন্ধু সংগঠন হিসাবে আমরা তাদের রাজনীতির প্রতি সহমর্মিতা জানি, এবং আমরা মনে করি যে এই ধরনের প্রকল্প যারা একটা পাহাড়ের উপর আনছে, তারা তো শুধু মানব সভ্যতার শত্রু না, তারা প্রকৃতির শত্রু, তারা পরিবেশের শত্রু, তারা প্রাণের শত্রু। তারা মানুষের ক্ষতি করার থেকেও এগিয়ে গেছে। তারা এখন সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি করতে চাইছে এবং ধ্বংস করে দিতে চাইছে। এবং আপনারা দেখবেন এই সকল প্রজেক্ট হয়
নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু গৌতম আদানিকে দেওয়া হয়, আর নয়তো বেদান্তের মতো সংস্থাকে দেওয়া হয়। কাজে এক্ষেত্রেও আমরা এক ধরনের ক্রনি ক্যাপিটালিজম দেখতে পাচ্ছি। যারা খেটে খাওয়া মানুষ, তারা সারা বছরই খেটে খাচ্ছে, তারা তো ধনী না, তারা অনেক কষ্ট করে খেটে খাচ্ছে। আমি চাইবো তারা যেন সারা জীবন খেটে দুটো পয়সা রোজগার করে খেটে খেতে পারে, তাদের এই খাটনিটা যেন সার্থক হয়, কেউ যেন তাদের এই পুঁজিটা কেড়ে নিতে না পারে। ধনীদের পাশে অনেক তাবর তাবর বড় লোক আছে, গরিবদের পাশে কিন্তু কেউ নেই। আমি চাই যেই আসুক গরিবদের পাশে থেকে গরিবদের কিছু করুক। শ্রমিকদের অবস্থা, যা জিনিসপত্রের দাম বেড়েছে তাতে তো শ্রমিকদের অবস্থা ভালো থাকবে কোত্থেকে? 2 পয়সা তাদের রোজগার হচ্ছে, তো 1 পয়সা থাকছে, 1 পয়সা থাকছে না। তারা কি করে রোজগার করছে তারাই জানে, কত কষ্ট করে করছে। তা আমি বলবো তারা যাতে ঠিক মতো রেগুলার ডেলি রোজগারটা ভালো মতো করতে পারে, সেই সুযোগটা তাদের দেওয়া হোক। তাদের মাথার উপরে ছাদ যেন কেড়ে নেওয়া না হোক। আর আদিবাসীদের দিকেও খেয়াল রাখা উচিত, আদিবাসীরাও অনেক কষ্ট করছে। তাদের জমি কেড়ে নিলে তারা কোথায় যাবে, কোথায় থাকবে, এটা তাদের দেখা উচিত। যেই আসুক।